সরকার আসবে তখন এই হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হবে বলে আমরা আশঙ্কা করছি। বিগত সময় আমরা দেখেছি একটি দল বিচার কার্যক্রম করতে যে দলীয় প্রভাব খাটিয়েছে এবং দলীয় লোকদেরকে বাঁচিয়ে ভিন্ন মতকে দাবিয়ে রাখার জন্য বিচার কার্যক্রমকে প্রভাবিত করেছে। এই জন্য আমরা বলছি কোন নির্বাচিত সরকারের পক্ষে আমাদের মনে হয় না, বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি কোন নির্বাচিত সরকারের পক্ষে একটি সুস্থ নিরপেক্ষ বিচার ব্যবস্থা করা এই গণহত্যা। এই কারণে আমরা বলছি বারবার এই অভ্যুত্থানে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই সরকারকে সবার প্রথমে এই গণহত্যার বিচার করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের রমজান মাস চলছে, আমরা একটু সাথে আমরা কথা শেষ করবো। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের বিদায় মঞ্চের অন্যতম প্রতিনিধি জনাব শাকিল মিয়া। প্রথমেই আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা এখানে দেখেন দীর্ঘদিন ধরে অবস্থান করছি। সারা বাংলাদেশের মানুষ যারা আছে, বিপ্লবী ছাত্র জনতা আছে, সবাইকে আমি আমার এই জুলাই মঞ্চের পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি যখন রাজনৈতিক অনৈক্য দেখা দিচ্ছে। আমাদের যে বেশিরভাগ বিরোধী শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, তারা সরকারে আসার পর সর্বপ্রথম দায়িত্ব নিয়ে এই যে খুনি সন্ত্রাসী গণহত্যাকারী যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনবে এবং পুলিশ প্রশাসন সহ যে জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দোসররা আছে, দালালরা আছে, তাদেরকে বিচারের আওতায় আনবে। কিন্তু সেটা না করে আজকের রাজনৈতিক অঙ্গনে একটি অনৈক্য দেখা দিচ্ছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী তিনি বক্তব্য দিয়ে বেড়ান। আমরা তাকে অনেক শ্রদ্ধা সম্মান, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু সেখানে আসার পর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাকে দায়িত্ব দিলেন? আমার কাছে মনে হয় তিনি গ্রামের চাচাতো ভাই। তো এই জায়গা থেকে আমরা তাদের কাছে যে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে যে একটি ঐক্যের রাজনীতি চাই, সেই ঐক্য বিনষ্ট করার পিছনে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের জাতীয় ঐক্যটা অত্যন্ত জরুরি। বিএনপি, জামাত বা আমাদের আপনার অনেক যে ছোট ছোট দলগুলো আছে, আজকে এখানে ছাত্র নেতা যারা আজকে সারা দেশে অনেক জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, এখানে কে নির্যাতনের শিকার হয় নাই? সবাই তো নির্যাতনের শিকার হয়েছে। যারা গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবাই তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা সবাই কিন্তু ফিল করে। কিন্তু ফিল করার পরেও সবাই যে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসবে, সেই সুযোগটা হচ্ছে না। আজকের রাজনৈতিক দলগুলো যে যার মতো করে বয়ান তৈরি করছে, সেই বয়ান সে তার ক্ষমতায় যাওয়ার জন্য, তার নিজের দলকে গোছানোর জন্য তারা একটি রাজনীতি করে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই ঐক্যবদ্ধ জায়গায় এসে সমস্ত দলমত জাতিকে আমাদের ঐক্যবদ্ধভাবে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই গণহত্যাকারীদের বিচার সেটা অতি দ্রুত করতে হবে। আজকে দেখেন এই আওয়ামী লীগের দ্বারা বিএনপি, জামাত, ছোট ছোট যত দল আছে, সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সবাই নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আজকে সবাই যে যার দলের পারপাস চিন্তা করতেছে, জাতির বৃহত্তর ঐক্যের জন্য, জাতির বৃহত্তর স্বার্থের জন্য, কথা বলার জন্য, কাজ করার জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আজকে সে যার ব্যক্তিগত স্বার্থে, তার দলীয় স্বার্থে, তার গোষ্ঠীর স্বার্থে সারা দেশব্যাপী একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আন্তর্জাতিক ভাবেও আমরা তো জানি আমার দেশের শত্রুকে। আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির হস্তক্ষেপ চালায় ভারতীয় আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা সেই ভারতীয় আধিপত্যবাদ এদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের দেশি বিদেশি যে শত্রুগুলো আছে, সেই বিদেশি শত্রুগুলো রাজনৈতিক দলগুলোর সাথে যে মাথাগুলো আছে, যারা নেতৃত্বে আছে, তাদের সাথে নোংরা খেলায় নিমজ্জিত। আজকে বিশ্ব রাজনীতির দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেখা যাচ্ছে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের প্লে কার্ড নিয়ে মিছিল করে, মিটিং করে, তারা ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমতায় এনে দিবে বা আপনার মোদিজি রক্ষা করবে এই চিন্তা করে। কিন্তু আমরা বলতে চাই ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদি, আমেরিকা কিংবা চাইনা কিংবা রাশিয়া, কারো বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ স্বার্থের বিষয়ে কোনো কথা বলা থাকে না। আমরা বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আছে,
বাংলাদেশের রাজনীতি তারা ঠিক করবে, বাংলাদেশের অর্থনীতি তারা ঠিক করবে, বাংলাদেশের সমস্ত বিষয় আমরা বাংলাদেশের জনগণ ঠিক করব। এবং জুলাই মঞ্চের জায়গা থেকে আমরা সারা বাংলাদেশের যত সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, বিপ্লবী ছাত্র জনতা, সবাইকে বলবো জাতীয় ঐক্য এবং যে জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আপনার রাজনীতি করবেন, আমি আমার রাজনীতি করব, এটা কোনো সমস্যা না, কিন্তু জাতীয় ঐক্য এবং স্বার্থের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই। আমি এই কথাটাই বলতে চাই। আজকে জুলাই মঞ্চের এই জায়গা থেকে আমরা বলতে চাই, গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে এবং সেটা অতি দ্রুত বিচারের প্রশ্নে আমাদের কোনো আপোষ করা চলবে না, কোনো রাজনৈতিক দ্বিধা বিভক্তি রাখা যাবে না। কে গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে তারা রাজনৈতিক দ্বিধা বিভক্তি সৃষ্টি করবে, রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করবে, আমরা তাদেরকে বলে দিব আপনারা বারবার রক্ত দিয়েছে, আমরা প্রয়োজনে আমরা আবারও রক্ত দিব। এই দেশের জনগণ শুধুমাত্র ৭১ জন্ম রক্ত দেয় নাই, ৪৭-এর শুধু ৪৭ ইতিহাস না, এদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস, এবং হাজার বছরে দেখা যাচ্ছে আমরা এদেশের জনগণ বারবার রক্ত দিয়ে এদেশের মানুষ মুক্তি এনেছে। সেই মুক্তিকে ধরে রাখতে হবে। আজকে গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যাশা করেছিলাম এই উপদেষ্টা পরিষদ অত্যন্ত যৌক্তিকভাবে একটি সুন্দর বাংলাদেশ, কিন্তু আমরা তাদের কাছে সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারছি না। আমাদের উপদেষ্টা পর্যায়ে একজন যিনি আছেন তিনি অনেক উল্টাপাল্টা কথা বলেন, আমাদের দেশের অনেক জায়গায় আমাদের যে ছাত্র বিপ্লবী ছাত্র জনতা তাদের ঐক্য দেখা দিচ্ছে। আমি তাদেরকে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যদি জুলাইয়ের চেতনা বা জুলাইয়ে যে আমাদের যে অভিপ্রায় নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি, সেই লড়াই যদি আমরা আসলে বাস্তবে রূপদান করতে চাই, তাহলে আমাদের ঐক্যটা সবচেয়ে জরুরি। এবং ঐক্য ধরে রাখার জন্য আমরা এই জুলাই মঞ্চের জায়গা থেকে আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক যারা দেশবাসী আছেন, অসংখ্য ধন্যবাদ। কথা বলতে হলে আপনি সঞ্চালনা আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন জনাব আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, সভাপতি নির্বাচন সড়ক আন্দোলন এবং প্রতিনিধি জুলাই মঞ্চের প্রতিনিধি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। একদম সংগ্রামী উপস্থিতি, গত জুলাই অভ্যুত্থানে আমাদের ২০০০ অধিক শহীদ এবং লাখো যে আহত যোদ্ধারা রয়েছে, তাদের জুলাই পরবর্তী প্রথম আকাঙ্ক্ষাই ছিল আমাদের উপর এই যে নির্বিচারে যে হত্যা এবং হামলা চালানো হয়েছে, সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সকল ফ্যাসিবাদী দোষরে বিচারের আওতায় আনা। আমাদের এই মঞ্চে এখনো একজন জুলাইয়ের আহত যোদ্ধা রয়েছে, যার পায়ে সেই আওয়ামী বর্বর পুলিশ গুলি চালিয়ে এখনো সেই হামলার ক্ষত উনি বয়ে চলেছে। আমরা এখন প্রায় ৭ মাস হয়েছে আমাদের প্রথম আকাঙ্ক্ষা দেশের গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হিসাবে আমরা দেখছি। ৭ মাস হয়েছে, এখন পর্যন্ত কোন ধরনের বিচারিক প্রক্রিয়া ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে নাই। আমরা সেই ৫ আগস্টের পরের যে সময়, সে সময় একটু ফিরে যাই। আমরা দেখতে পাই এই গণ অভ্যুত্থানে আমাদের উপর হামলা এবং গণহত্যার প্রধান ২ হোতা এম এ আরাফাত এবং হাসান মাহমুদ, আওয়ামী লীগের সে সময়কার ২ জন মন্ত্রী, তাদেরকে সেনা গ্রেফতার করলো। সকল জাতীয় গণমাধ্যমের নিউজ আসলো যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তার কিছুদিন পরে আমি দেখলাম যে তারা বিদেশে পলায়ন করলো। এখন ৭ মাস হয়ে গিয়েছে সেই আমাদের বিপ্লবের পরবর্তী সময়ের যে এই ২ গণহত্যার মূল হোতাকে কারা পালাতে সহায়তা করলো, কারা এই গণহত্যার দোষর, এদেরকে এখন পর্যন্ত সামনে চিহ্নিতই করা হয় নাই। তাদেরকে বিচারের আওতায় আনা তো দূরের কথা, এই গণহত্যাকারীদের, এই হামলাকারীদের দোষরদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারলাম না। কিভাবে বিচার পাবো? এখন আমাদের দেশের বর্তমান যে রাজনীতির স্টেক হোল্ডার, কোন একটা স্টেক হোল্ডারের পক্ষ বলছে নির্বাচন হবে, নির্বাচন হলেই সকল সমাধান হয়ে যাবে। পক্ষ বলছে শেষ পর্যন্ত নির্বাচনই সম্ভব। কি দেখতে পাচ্ছি যে ৭